হ্যালো বন্ধুরা, আমার নাম নূর। আজকের যেই এপিসোডটা নিয়ে এসেছি এটা অনেক ভয়ঙ্কর একটা এপিসোড। তাই আপনি कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि मौसम बिगड़ने वाला है। তো চলিয়ে শুরু করতে हैं। ছোটবেলা থেকেই অলৌকিক এবং ভৌতিক বিষয়গুলো আমাকে ভীষণ আকৃষ্ট করত, কিন্তু আমি কখনো ভাবিনি এমন এক রাত আসবে যখন আমি নিজেই এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হব যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ঘটনাটা ঘটেছিল 5 বছর আগে। আমি তখন একটি পুরনো গ্রামে আমার মায়ের দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের নাম ছিল আলীনগর। স্থানীয় লোকেরা বলতো এই গ্রামের একাংশে অদ্ভুত কিছু ঘটে। আমার মতো কৌতূহলী মানুষ সেটি উপেক্ষা করতে পারেনি। একদিন সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর ঘাটে বসে আমি গ্রামের এক বৃদ্ধের সাথে গল্প করছিলাম। হঠাৎ তিনি বললেন, এই বাড়ি থেকে কিছুটা দূরে যে পুরনো বটগাছ আছে সেখানে রাতের বেলা কখনো যেও না। শুনেছি ওখানে কিছু আছে যা মানুষের জীবন নষ্ট করে দেয়। আমি হেসে বললাম, আপনারা অনেক কিছু বিশ্বাস করেন, এই যুগে এমন গল্প আর কেউ মানে? বৃদ্ধ কেবল একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, তবে একবার গেলে ফিরতে পারবে কিনা সেটা নিশ্চিত নয়। বৃদ্ধের কথাগুলো অদ্ভুত ঠেকলেও আমার ভেতরে একটা কৌতূহল জাগলো। আমি ঠিক করলাম রাতের বেলায় আমি বটগাছের কাছে যাব। সেদিন রাত 10টার দিকে আমি হাতে একটা টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হলাম। চারপাশ নিস্তব্ধ, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। চাঁদের আলো খুব একটা জোরালো ছিল না। পায়ের তলায় শুকনো পাতা মচ মচ শব্দ করছিল। বটগাছটা বাড়ি থেকে বেশি দূরে ছিল না, তবে যাওয়ার পথে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি কয়েকবার পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বটগাছের কাছে পৌঁছে দেখলাম বটগাছটা অদ্ভুত রকমের বড় এবং পুরনো। গাছের ডালপাতা যেন ছায়ার মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ হালকা বাতাসের সঙ্গে আমি শুনতে পেলাম এক ধরনের ফিসফিসানি। শব্দটা ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু সেটা যেন আমার নাম ধরে ডাকছিল। নূর, নূর। আমি থমকে দাঁড়ালাম। বুকের ভেতর একটা অজানা ভয় জমাট বাঁধল। আমি চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। হঠাৎ মনে হলো গাছের নিচে কিছু একটা নড়ছে। টর্চের আলো গাছে ফেলতে আমি দেখলাম এক ছায়া মূর্তি। প্রথমে ভাবলাম এটা হয়তো আমার চোখের ভুল, কিন্তু যখন মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, তখন আমার মাথায় শুধু একটা কথাই আসছিল, এটা মানুষ নয়। ছায়ামূর্তিটা আমার সামনে এসে থেমে গেল। আমি জমে গিয়েছিলাম, কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ সেই ছায়ামূর্তির ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ বের হলো। সেটা ছিল যেন হাজারো মানুষের কান্নার মিশ্রণ। তুই কেন এখানে এসেছিস? শব্দটা আমার মাথার ভেতরেই যেন ধাক্কা মারছিল। আমি জোর করে বললাম, তোমরা কে? আমি তো কিচ্ছু করিনি। মূর্তিটা বলল, তুই ভুল করেছিস এখানে এসে। এখন তোর জীবন আর আগের মতো থাকবে না। আমি পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার পা জমে গিয়েছিল। ঠিক তখনই মূর্তিটা আমার চারপাশে একটা ধোঁয়ার আকারে ঘুরতে শুরু করলো। আমার মাথা ঘুরে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যখন চোখ খুললাম তখন মনে হলো আমি আর বটগাছের নিচে নেই। চারপাশে ঘন অন্ধকার, কোথাও কোনো আলো নেই। প্রথমে ভাবলাম এটা কোনো স্বপ্ন, কিন্তু হাত দিয়ে নিজের শরীর ছুঁয়ে বুঝতে পারলাম আমি জেগে আছি। একসময় চারপাশে ফিসফিসানি শব্দ শোনা গেল, সেই একই ভয়াবহ কণ্ঠস্বর। তুই এখানে এসেছিস কারণ তোর কৌতূহল। এবার দেখ কৌতূহলের ফল কি হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কে? আমাকে এখানে কেন এনেছো?
কণ্ঠস্বরটি যেন অট্টহাসি দিয়ে বলল, আমরা সেই জিন যাদের ডাকে মানুষ আতঙ্কিত হয়ে পালায়। আমরা কারো দেখা দেই না। তুই নিজেই আমাদের কাছে এসেছিস। এখন আমাদের শর্তে বসতে হবে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর ভারী হয়ে গেছে, মাথায় ঘুরপাক খাচ্ছিল। একটাই কথা, আমি কিভাবে এখান থেকে বের হব? হঠাৎ দূরে একটা মোমবাতির আলো দেখা গেল। আমি তাড়াহুড়ো করে সেদিকে এগিয়ে গেলাম। মোমবাতির চারপাশে কয়েকজন বসেছিল। তাদের মুখগুলো কেমন বিকৃতি, ঠিক যেন মানুষের নয়। তাদের চেহারায় একটা ঠান্ডা রাগ এবং দৃষ্টি ছিল যেটা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। তাদের একজন বলল, তোর জন্য এখানে আসাটা সহজ হয়েছে, কিন্তু এখান থেকে বের হওয়া সহজ হবে না। তুই আমাদের কথা শুনতে বাধ্য। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তোমরা কি চাও? আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না এখানে। তারা হাসলো। তাদের হাসটা এমন যেন আমার ভয় তাদের জন্য আনন্দদায়ক। একজন বলল, তোর আত্মা আমরা নিয়ে নেব, তবে তার আগে তোকে একটা সুযোগ দিব। যদি তুই আমাদের শর্ত মেনে চলিস তবে বাঁচতে পারবি। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? তারা একে একে আমার সামনে কয়েকটা শর্ত রাখলো। প্রতিটি শর্তই ছিল ভয়াবহ। প্রথম শর্ত ছিল, আমাকে সারা জীবনের জন্য এই গ্রামের বাইরে কোথাও যেতে দেওয়া হবে না। দ্বিতীয় শর্ত, প্রতি পূর্ণিমায় আমাকে বটগাছের নিচে একটা নির্দিষ্ট সময় কাটাতে হবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। এমন পরিস্থিতিতে কি করা উচিত বুঝতে পারছিলাম না। ভয়ে এক প্রকার বাধ্য হয়ে আমি তাদের শর্ত মেনে নিতে চাইলাম। তাদের শর্ত মেনে নেওয়ার পর আমাকে আবার বটগাছের নিচে ছেড়ে দেওয়া হলো। কিন্তু তখন রাত আর রাতের মতো ছিল না। পুরো আকাশে অদ্ভুত লালচে আভা, বাতাস ভারী এবং নিস্তব্ধ। গাছের ঢালপালাগুলো যেন আমার দিকে হাত বাড়িয়ে ডাকছিল। আমি দ্রুত বাড়ি ফিরে এলাম, কিন্তু আমার শরীর আর মন দুটোই ভাঙচোরা। পরের কয়েকদিন আমি অসুস্থ হয়ে শুয়েছিলাম। মা জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একদিন রাতের ঘুমের মধ্যে হঠাৎ আমি বুঝতে পারলাম কেউ যেন আমার ঘরে ঢুকেছে। চোখ খুলতেই দেখলাম বটগাছের নিচে যেসব ছায়ামূর্তি দেখেছিলাম তারা আমার চারপাশে দাঁড়িয়ে আছে। একজন বলল, আমাদের শর্ত ভাঙার চেষ্টা করিস না। তুই যদি অন্য কোথাও যেতে চাস, আমরা তোর আত্মা নিয়ে নেব। সেই রাত থেকে আমার জীবনে এক ভয়াবহ পরিবর্তন শুরু হলো। আমি দিনে স্বাভাবিক থাকলেও রাতে যেন আমি অন্য এক দুনিয়ায় ঢুকে যাই। আমার ঘরের দেয়ালে মাঝে মাঝে মানুষের চিৎকারের শব্দ শুনতাম। দরজা জানালা বন্ধ থাকলেও মনে হতো কেউ আমার পিছনে হাঁটছে। আমি বুঝতে পারলাম এই জিনদের খপ্পরে পড়ে আমি আর স্বাভাবিক জীবন পাবো না। আমি যতই তাদের শর্ত মেনে চলার চেষ্টা করি, ততই জীবনের উপর এক ধরনের অজানা অস্থিরতা নেমে আসে। প্রতিটি পূর্ণিমার রাতে বটগাছের নিচে যাওয়া এখন আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু প্রতিবারই আমার মনে হতো গাছটা যেন আমাকে আরও কাছে টেনে নিচ্ছে। এক রাতে পূর্ণিমার আলোয় বটগাছের নিচে বসেছিলাম। হঠাৎ দেখি গাছের ছায়াগুলো যেন আমার চারপাশে জীবন্ত হয়ে উঠেছে। একটা ছায়া আমার দিকে এগিয়ে এসে বলল, তুই আমাদের জন্য বিশেষ। আমরা তোকে ছাড়বো না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারা আমাকে মাটিতে চেপে ধরল, আর আর আমার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল। তখনই বুঝলাম আমি ধীরে ধীরে তাদের দখলে চলে যাচ্ছি। পরের দিন সকালে উঠে দেখলাম আমার শরীরে গভীর ক্ষত, কিন্তু সেই ক্ষতের কোনো ব্যাখ্যা নেই। গ্রামে এই নিয়ে কানাঘুষা শুরু হলো। কেউ কেউ বলল, ও নিশ্চিতভাবে কোনো জিন ভূতের পাল্লায় পড়েছে। তাদের কথা আমাকে আরও আতঙ্কিত করলো। আমি সবার সাহায্য চাইতে চাইলেও ভেতরে একটা অদ্ভুত বাধা কাজ করছিল, যেন আমার মনের উপরেও সেই জিনদের নিয়ন্ত্রণ। তবে একদিন গ্রামের এক বৃদ্ধ মহিলা আমাকে বললেন,
এই গ্রামের বাইরে একটা গ্রামে একজন কবিরাজ আছেন। তিনি অনেক শক্তিশালী, হয়তো তিনিই তোর সাহায্য করতে পারবেন। এই কথাটা শোনার পর আমার ভেতরে আশা জন্ম নিল। কিন্তু সমস্যা ছিল, আমি জানতাম জিনরা আমাকে গ্রামের বাইরে যেতে বাধা দেবে। আমি লুকিয়ে একদিন খুব সকালে রওনা হলাম। গ্রামের সীমানা পেরোতেই মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। পিছনে তাকিয়ে দেখলাম, না, কিচ্ছু না। কিন্তু ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। কবিরাজের কাছে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। তিনি ছিলেন একজন মধ্যবয়সী মানুষ, গম্ভীর চেহারা। আমার গল্প শুনে তিনি বললেন, তোর ভুল ছিল, তুই তাদের জগতে গিয়েছিস। এখন তোকে মুক্তি পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে সাহায্য করবেন? তিনি কিছু মন্ত্র উচ্চারণ করলেন এবং আমাকে বললেন, তুই পরের পূর্ণিমার রাতে বটগাছের কাছে যা, কিন্তু এবার তোর সঙ্গে এটা রাখিস। তিনি আমাকে একটা তাবিজ দিলেন এবং বললেন, তারা তোর সাথে প্রতারণা করবে, কিন্তু তুই সাহস হারাস না। মনে রাখিস, তোর মন শক্ত থাকলে ওরা কিচ্ছু করতে পারবে না। পূর্ণিমার রাত আসতে বেশি দেরি ছিল না। আমি জানতাম এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। সেই রাতে আমি তাবিজটা নিয়ে বটগাছের কাছে গেলাম। গাছটার চারপাশ আগের চেয়েও বেশি অন্ধকারাচ্ছন্ন লাগছিল। গাছের ঢালগুলো যেন মানুষের হাতের মতো হয়ে গেছে। হঠাৎ সেই ফিসফিসানি আবার শুরু হলো। এবার কণ্ঠগুলো আরও বেশি অস্পষ্ট। রাশেদ, আমাদের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করছিস? আমি সাহস করে বললাম, তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, আমাকে ছেড়ে দাও। তারা অট্র হাসিতে ফেটে পড়ল। চারপাশ থেকে ছায়ামূর্তিগুলো বের হয়ে আসতে লাগলো। একজন বলল, তোর আত্মা আমাদের, এই তাবিজ দিয়ে তুই আমাদের আটকাতে পারবি না। তারা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমার হাত পা কাঁপছিল, কিন্তু মনে পড়ল কবিরাজের কথা। আমি মন্ত্র বলতে শুরু করলাম। তখনই তারা চিৎকার করে পিছু হাঁটতে লাগলো। আমার সামনে এক ধরনের আগুনের মতো আলো জ্বলে উঠল, আর সেই আলোয় আমি দেখলাম তাদের আসল রূপ। এমন ভয়াবহ চেহারা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তারা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো, কিন্তু যাওয়ার আগে একজন বলে গেল, তুই এই যুদ্ধ জিতেছিস, কিন্তু এটা শেষ নয়, আমরা আবার আসবো। আমি বটগাছের নিচ থেকে ফিরে এলাম, কিন্তু আমার মনের ভেতর এখনও সেই জিনদের হুমকি ঘুরপাক খাচ্ছিল। তারা বলেছিল এটা শেষ নয়। কবিরাজের কথায় ভরসা রাখতে চাইলেও মনে এক ধরনের অশান্তি কাজ করছিল। পরের দিন সকালে আমি আবার কবিরাজের কাছে গেলাম। তিনি আমাকে বললেন, তুই প্রথম ধাপে জিতেছিস, কিন্তু ওরা তোর পিছু ছাড়বে না। এই লড়াই আরো কঠিন হবে, তুই শক্ত থাকা শিখ। আমি জিজ্ঞেস করলাম, আপনি বলেছিলেন মন শক্ত রাখতে, কিন্তু ওরা যদি আবার আক্রমণ করে আমি নিজেকে কিভাবে রক্ষা করব? কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই যদি সত্যি মুক্তি চাস, তাহলে একটা বড় পরীক্ষা দিতে হবে। তুই যে গাছটার কাছে গিয়েছিলি সেটা শুধু একটা প্রবেশ পথ। ওরা ওই গাছের মধ্যে বসবাস করে। তুই যদি ওদের জগৎ পুরোপুরি ধ্বংস করতে পারিস, তবে তোর মুক্তি সম্ভব। আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ওদের জগৎ ধ্বংস করব, সেটা কিভাবে সম্ভব? কবিরাজ একটা পুঁথি বের করে বললেন, এই পুঁথিতে এমন এক মন্ত্র আছে যা ওদের পুরো অস্তিত্ব ধ্বংস করতে পারে। কিন্তু এটা সহজ হবে না। ওরা তোকে বাধা দেবে, তোর মনকে দুর্বল করে ফেলতে চাইবে। তুই একা লড়বি না, তোর ভেতরের বিশ্বাসই তোর সঙ্গ থাকবে। আমি তাবিজ আর পুঁথি নিয়ে বাড়ি ফিরলাম। কবিরাজ আমাকে কিছু প্রস্তুতি নিতে বলেছিলেন। রোজ মন্ত্র পড়া, শারীরিক ও মানসিক শক্তি বাড়ানো। পূর্ণিমার আরেকটি রাত আসার আগে আমি প্রতিদিন মন্ত্র পড়তে লাগলাম, কিন্তু তার সঙ্গে বাড়ল অদ্ভুত ঘটনাগুলো। মাঝরাতে দরজায় কড়া নড়ার শব্দ, ঘরের দেয়ালে আঁচড়ের দাগ, এমনকি খাবারের ভেতর অদ্ভুত কিছুর উপস্থিতি আমাকে শিউরে তুলেছিল।
আমার মা টের পেয়ে গেলেন যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তিনি বারবার আমাকে বলছিলেন, তুই ঠিক আছিস তো? কিন্তু আমি তাকে কিছুই জানাইনি। জানালে হয়তো তিনি আতঙ্কে অসুস্থ হয়ে পড়তেন। অবশেষে সেই পূর্ণিমার রাত এলো। আমি জানতাম এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে। আমি বটগাছের কাছে পৌঁছানোর আগেই চারপাশে একটা অদ্ভুত শুনশান পরিবেশ। গাছটা যেন আরো বিশাল হয়ে উঠেছে, তার ঢালপালা মাটি ছুঁয়েছে, আর গাছের চারপাশে একটা অন্ধকার কুয়াশা। আমি গাছের নিচে দাঁড়িয়ে পুঁথি থেকে মন্ত্র পড়া শুরু করলাম। প্রথমে কিছুই ঘটছিল না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা প্রচণ্ড ঝড় উঠল। চারপাশ থেকে সেই ভয়ানক ফিসফিসানি শুরু হলো। রাশেদ, তুই থাম, এই মন্ত্র তোকে শেষ করে দিবে। আমি পিছনে তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তিগুলো আবার জড়ো হয়েছে, কিন্তু এবার তাদের চেহারাগুলো আরো বেশি ভয়ঙ্কর। তারা যেন আমার দিকেই ছুটে আসছে। আমি মন্ত্র পড়া থামাইনি। মন্ত্রের শব্দ যত জোরে বাড়ছিল, ততই ছায়াগুলো চিৎকার করে দূরে সরে যেতে লাগলো। তারা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। আমার চারপাশে দম বন্ধ করা শব্দ, ছায়ার মধ্যে বিকৃতি মুখের হাসি আর অদ্ভুত চিৎকার আমাকে থামাতে চাইছিল। কিন্তু আমি মন শক্ত করে পুঁথি থেকে মন্ত্র পড়তে থাকলাম। হঠাৎ গাছের ভেতর থেকে এক ভয়াবহ আওয়াজ বের হলো। সেটা ছিল ঠিক যেন ভূমিকম্পের মতো। গাছটা ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে ছায়াগুলো চিৎকার করতে করতে মাটিতে মিশে গেল। যখন সব কিছু শান্ত হলো, তখন আমি মাটিতে বসে পড়লাম। গাছটা আর নেই, আমার সামনে শুধু কিছু পোড়া ছাই পড়ে আছে। আমি বুঝলাম আমি জিতেছি। সকালে বাড়ি ফিরে এসে আমি অনেকক্ষণ ঘুমালাম। ঘুম ভাঙার পর মনে হলো আমার জীবন থেকে সেই অন্ধকার কেটে গেছে। বাড়ির আশেপাশে এখন আর কোনো অদ্ভুত অনুভূতি নেই। কবিরাজের কাছে গিয়ে সব বলার পর তিনি বললেন, তুই এক অসম্ভব কাজ করেছিস। এই জিনদের জগৎ ধ্বংস করা সহজ নয়, তুই মুক্তি পেয়েছিস। আমি জানতাম এই অভিজ্ঞতা আমাকে সারা জীবন তাড়া করবে, কিন্তু অন্তত এখন আমি বেঁচে আছি। আমি ভেবেছিলাম আমি আর কখনো সেই বটগাছের ছায়া দেখতে চাইবো না। তবে আজও রাতে যখন চাঁদের আলো পড়ে, তখন আমি সেই গাছের কাছে যাওয়ার সাহস খুঁজে পাই না। গল্পটা এখানেই শেষ করা হয়েছে। জানি না কার কাছে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর পরবর্তী এপিসোড পেতে আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।